ওয়েলকাম এভরিওয়ান। আমরা ভরবেগ নিয়ে পড়াশোনা করতেছিলাম। তো আমাদের প্রিভিয়াস লেকচারে লাস্ট আমরা একটা এক্সাম্পল সলভ করেছি। তো আজকে আমরা আরো কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার ট্রাই করব এবং দেখবো যে আসলে কি ধরনের ক্যাটাগরির কোশ্চেন আমরা পাই নর্মালি। তো আমাদের নেক্সট প্রবলেমটা সলভ করার পূর্বে আমরা একটু স্লাইটলি কিছু কনসেপ্ট সম্পর্কে একটু ডিসকাস করে নিব, যাতে করে আমাদের সেই প্রবলেমটা সলভ করতে ইজি হয়। তো সেই ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা নিয়ে আমি একটু ডিসকাস করে নেব। তো এটা আমাদের একটা নোট দিচ্ছি আমি। তো সেটা হচ্ছে উপাংশ। আমরা অনেকেই হয়তো এটা সম্পর্কে জানি, অনেকে হয়তো জানি না। তো উপাংশ বা এটাকে আমরা কম্পোনেন্ট বলে থাকি। তো উপাংশ বা কম্পোনেন্ট এই বিষয়টা আসলে কি, তা আমরা বেসিক্যালি জানি যে আসলে সাপোজ এইদিকে কোনো একটা ভেক্টর এইদিকে আছে, রাইট? সো আমি এইদিকে একটা ডিরেকশন নিলাম, এই দিক বরাবর একটা ডিরেকশন নিলাম। সো আমি চাচ্ছি যে এই দিক বরাবর এই ভেক্টরটার উপাংশ বের করার জন্য। তাহলে এই দিক বরাবর এই ভেক্টরটার উপাংশ কতটুকু হবে? এই দিক বরাবর ভেক্টরটার উপাংশ হচ্ছে পি কস থিটা, যেখানে থিটা হচ্ছে আমাদের যে মূল ভেক্টরটা আছে সেই ভেক্টরটার সাথে আমি যেই দিকে উপাংশ বের করতেছি সেই দিকের ইন বিটুইন এঙ্গেল যেটা, সেটাকে আমরা থিটা বলে থাকি। সো তার মানে উপাংশ নির্ণয়ের মূল যেই কনসেপ্ট বা ম্যাথমেটিক্যাল সূত্র বলা যায়, ফর্মুলা বলা যায়, সেটা হচ্ছে আমি যেই দিকে উপাংশটা বের করব সেই দিকের সাথে আমাকে ফার্স্টে আমি যার উপাংশ বের করতেছি তার কোনটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি এই দিক বরাবর উপাংশ বের করতে চাই, তাহলে এই দিকের সাথে আমাদের কার উপাংশ বের করব? পি এর। তাহলে পি এর সাথে আমি যেই দিক উপাংশ বের করতেছি তার মধ্যবর্তী কোণ আমার থিটা আমি পেয়েছি। এবার কি করব? উপাংশের মানটা হচ্ছে মূল ভেক্টরটার মানের সাথে ওই যে মধ্যবর্তী কোণ তার কজ নিয়ে সেটাকে গুণ করলে আমি ওই দিক বরাবর উপাংশ পেয়ে যাব। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। সো আমি যদি এখন চাই যে এই যে পি কস থিটা যেই ডিরেকশনে আছে তার সাথে ঠিক পারপেন্ডিকুলার একটা ডিরেকশন, মানে লম্বভাবে আছে একটা ডিরেকশন, এই দিক বরাবর কি করতে চাচ্ছি? পি এর আরেকটা উপাংশ বের করতে চাই। তাহলে এই দিক বরাবর পি এর যদি আরেকটা উপাংশ চাই, তাহলে এই দিক বরাবর পি এর উপাংশ, তাহলে কি হবে? তাহলে আমাদের উপাংশ বের করার মেইন কনসেপ্ট বা ম্যাথমেটিক্যাল ফর্মুলা হচ্ছে যার উপাংশ বের করবো তার মানে পি এর উপাংশ, তাহলে পি এর মান বা মূল ভেক্টরের মান সাথে কস নিতে হবে। কোন অ্যাঙ্গেল নিতে হবে? মধ্যবর্তী কোণ। আচ্ছা, এখন আমরা যেই ডিরেকশন নিয়ে কাজ করতেছি এই ডিরেকশনে মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা। তাহলে এই যে মধ্যবর্তী কোণ এটা কিন্তু এখন থিটা না, এটা যদি 90 ডিগ্রি হয়, আমরা বলে নিয়েছি শুরুতে যে এই ডিরেকশনটা আমি নিয়েছি বাই ডিফল্ট 90 ডিগ্রিতে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা। সো তার মানে এখন পি এর সাথে কজ অফ 90 মাইনাস থিটা গুণ করতে হবে 90 মাইনাস থিটা, রাইট? সো পি কজ অফ 90 মাইনাস থিটা এটা আলটিমেটলি পি সাইন থিটাতে কনভার্ট হয়ে যায়, কারণ আমরা একটা ট্রাইগোনোমেট্রিক রিলেশন জানি, কজ অফ 90 মাইনাস থিটা এটা হয়ে যাবে সাইন থিটা, এটা ত্রিকোণমিতি থেকে আমরা জানি। সো সেই ক্ষেত্রে আমি এটাকে আরেকটু মডিফাই করে লিখতে পারি সিম্পলি। এদিকে আমাদের পি ছিল, এই দিক বরাবর ছিল হচ্ছে আমাদের পি কস থিটা, যেখানে থিটা হচ্ছে এইদিকে, এদিক বরাবর ছিল আমাদের পি সাইন থিটা, রাইট? পি কজ অফ 90 মাইনাস থিটাকে পি সাইন থিটা দেওয়া যায়। তবে উপাংশ বের করার মেইন ফর্মুলাটা কিন্তু কজ দিয়ে, আবারও বলতেছি এটাও কজ ধরেই এসেছে, বাট এখানে আসলে ত্রিকোণমিতিক একটা রিলেশন আছে, সেটা ইউজ করে আমরা জাস্ট সাইনে কনভার্ট করে নিয়েছি। তো এই যে দুইটা উপাংশ বের করেছি আমরা, পি সাইন থিটা এবং পি কস থিটা, যারা নিজেদের মধ্যে সমকোণে আছে, 90 ডিগ্রিতে আছে। সো একটা ভেক্টরের এরকম দুইটা উপাংশ যদি পাওয়া যায় যারা নিজেদের মধ্যে সমকোণে আছে এবং এদের দুইজনের লব্ধি বের করলে মূল ভেক্টরটাকে রিটার্ন পাওয়া যায়, তখন সেই দুইটা উপাংশকে আমরা আসলে লম্বাংশ বলে থাকি। এদের একটা বিশেষ নাম আছে, লম্বাংশ। এটা বিশেষ ধরনের উপাংশ যারা নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার বা লম্বভাবে থাকে এবং এদের দুইজনকে সামান্তরিক সূত্র অনুযায়ী, বা এক কথায় উপাংশ নিজেও একটা ভেক্টর, তাহলে এটাকে একটা ভেক্টর চিন্তা করে এটাকে একটা ভেক্টর চিন্তা করে আমি যদি এদের দুইজনের রেজাল্টেন্ট বা লব্ধি বের করি তাহলে আমি মূল ভেক্টরটাকে পাবো। এইটা হচ্ছে লম্বাংশ আর উপাংশের মধ্যে ডিফারেন্স। লম্বাংশ ইটসেলফ একটা উপাংশ, সব ধরনের উপাংশকে আমরা লম্বাংশ বলতেছি না। আচ্ছা, সো আমরা আসলে বুঝতে পারলাম যে আসলে একটা ভেক্টরকে এরকম পারপেন্ডিকুলার দুইটা উপাংশ আসলে ভাগ করা যায় এবং এই দুইজনের রেজাল্টেন্ট হিসেবে আমরা মূল ভেক্টরটা পাই। সো আমি চাইলেই যে কোনো একটা ভেক্টরকে কমপ্লিটলি দুইটা পোর্শনে ডিভাইড করতে পারি বা দুইটা দিকে পারপেন্ডিকুলার ডিরেকশনে আমি অ্যানালাইসিস করতে পারি, রাইট?
সো এদের দুজনকে নিয়ে কাজ করলে ফাইনালি এদের দুজনকে নিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করার পর তাদের ইন্ডিভিজুয়াল রেজাল্টটাকে নেট রেজাল্টে কনভার্ট করলে আমি ওর জন্য যেই রেজাল্টটা হওয়া উচিত সেটা পাবো। আই থিঙ্ক আমার এই কথাটা একটু জটিল মনে হয়েছে, আমরা একটা এক্সাম্পল দিলে আসলে বুঝতে পারবো। আচ্ছা, উপাংশ বেসিক্যালি একটা ভেক্টর, উপাংশ নিজেও একটা ভেক্টর। এখন উপাংশের মান নিয়ে যদি একটু কথা বলি, এইটাকে এভাবে ডিরেক্ট ফর্মুলা দিয়ে মনে না রেখে আরেকটা ভাবে বোঝা যায়। সেটা হচ্ছে নর্মাল যারা বিগিনার্স, যারা আসলে উপাংশ একদমই জানে না বা কখনো শুনেনি বা নির্ণয় করেনি, তাদের জন্য একটু ইজিয়ার ওয়েতে নর্মাল একটা সমকোণী ত্রিভুজ দিয়ে বোঝা যায় আসলে। সাপোজ এইটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ আছে, তো অতিভুজটা হচ্ছে পি, হাইপোটেনাস পি দিয়েছে, অ্যান্ড আমি এই অ্যাকিউট অ্যাঙ্গেল হিসেবে এটাকে নিয়েছি সূক্ষ্মকোণ। তাহলে এইটার অপোজিটটা কি হবে? লম্ব। আর এটার সাথে কি হবে? বেস, রাইট? তাহলে এইটা হচ্ছে হাইট, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে হাইপোটেনাস। এখন আমার কথা হলো যে আমি যদি এখান থেকে কস থিটার মানটা বের করতে চাই, রাইট? সাপোজ এটাকে আমি এন ধরে নিলাম, এই লেন্থটাকে, এটাকে আমি বি ধরে নিলাম। তো আমি যদি বি এর মানটা বের করতে চাই, বা আমি যদি বলি কস থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট, কস থিটা হচ্ছে কি? বেস বাই হাইপোটেনাস, তাহলে বি বাই পি। সো মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মানটা কি আসতেছে? বেজের মানটা আসতেছে পি কস থিটা, রাইট? সো এই বিটাই কিন্তু এই লেন্থ, আর এটাই কিন্তু আমি এখানে ড্র করেছি পি কস থিটা, রাইট? তাহলে এই যে একটা সমকোণী ত্রিভুজ আমি শেড করতেছি, এটাই কিন্তু সেই ত্রিভুজটা, এখান থেকে বোঝা যায়। তাহলে এই যে এই লেন্থটুকু আর এই লেন্থটুকু, এটা কিন্তু পি কস থিটা আসতেছে। তার মানে উপাংশ যেহেতু ভেক্টর, ওর ডিরেকশনটা এইদিকে, পি কস থিটা উপাংশের ডিরেকশনটা এইদিকে, কিন্তু ওর ম্যাগনিটিউড বা মানের কথা বললে, ভ্যালুর কথা বললে, এটা কিন্তু জাস্ট এখান থেকে একটা নর্মাল টানতে হবে, লম্ব টানতে হবে, টানার পর যেখানে ইন্টারসেক্ট করতেছে দেন অরিজিন থেকে এই পর্যন্ত হচ্ছে সেই উপাংশের ভ্যালু হবে, ম্যাগনিটিউড। তো এইখান থেকে এই যে মানের কথাটা বললাম, এখান থেকে আরেকটা টার্ম চলে আসে, সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ, অর্থোগোনাল প্রজেকশন। লম্ব অভিক্ষেপকে আমরা অর্থোগোনাল প্রজেকশন বলে থাকি। তো আসলে লম্ব অভিক্ষেপকে একটু ইজি ভাষায় যদি বলি, সাপোজ এটা একটা হেলানো একটা কিছু আছে, সাপোজ এটা হচ্ছে আমাদের এই পি, এইভাবে আছে, এটা হচ্ছে আমাদের বেস, এই সারফেসটা, পেপার সারফেসটা আমাদের বেস, এখানে পিটা এরকম হেলে আছে। আমি যদি এরকম একটা লাইট দিয়ে, আমরা একটু বোঝার চেষ্টা করি, আমি যদি এরকম একটা টর্চ দিয়ে একদম লম্বভাবে ধরি, এই পি এর উপর ফেলি, তার মানে এই দিক থেকে একটা লাইট মারা হচ্ছে একদম লম্বভাবে পি এর উপরে, তাহলে পি এর যে শ্যাডো বা ছায়াটা এসে এই বেজের মধ্যে পড়বে, এটাই হচ্ছে কিন্তু আসলে এই পোর্শনটুকু, পি এর ছায়াটা এই পোর্শনটুকু জুড়ে পড়বে। তাহলে পি এর ছায়ার লেন্থ, অর্থাৎ এইভাবে থাকা একটা রেখা, ওর উপরে আমি কি করতেছি? একটা লাইট মারতেছি লম্বভাবে, দেন ওর যে ছায়াটা এই বেজে এসে পড়তেছে, এটাই ওর লম্ব অভিক্ষেপ বা অর্থোগোনাল প্রজেকশন। তো আসলে এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এটার কোনো ডিরেকশন নাই, তবে এটাকে ডিরেকশন দিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে একটা উপাংশ, যেটাকে আমরা কম্পোনেন্ট বলতেছি। তাহলে কম্পোনেন্টের মানটাকে আমরা আরেকটা কথায় লম্ব অভিক্ষেপ বলেও বলতে পারি। কিন্তু কম্পোনেন্ট বা উপাংশ একটা ভেক্টর, ওর একটা ডিরেকশন আছে, বাট লম্ব অভিক্ষেপ এটা নর্মালি শুধু লম্ব অভিক্ষেপ বললে বা অর্থোগোনাল প্রজেকশন বললে এটা শুধু একটা স্কেলার কোয়ান্টিটি। ওকে, সো এখন প্রশ্ন হচ্ছে যে উপাংশ নিয়ে এত কথাবার্তা বলার রিজনটা কি, কেন এটা কোথায় দরকার আসলে? আচ্ছা, একটা ছোট এক্সাম্পল থেকে আসলে বুঝি, কিছু কিছু ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে আমাকে উপাংশ ভাগ করে বা অ্যানালাইসিস করে কাজ করা লাগে। একটা এক্সাম্পল হতে পারে খুব সুন্দর, সেটা হচ্ছে ইনক্লাইন্ড সারফেস। ইনক্লাইন্ড সারফেসে সাপোজ এটা আমাদের গ্রাউন্ড, এটা একটা পাহাড় বা আনত তল আর কি, ইনক্লাইন্ড সারফেস। তো এখানে একটা কোণ তৈরি হয়েছে ভূমির সাথে সাপোজ। তো এখন একটা অবজেক্ট, তার ম্যাস হচ্ছে এম, ভর হচ্ছে এম, তো এখন সে নিচে নামতেছে, এদিকে সে গতিশীল, কোনো বল প্রয়োগ করা হয়নি, ন্যাচারালি সে নিচে পড়ে যাচ্ছে হেলানো তলে, সাপোজ কোনো ফ্রিকশন নাই, আমরা সব ধরনের কমপ্লেক্সিটি বা সব ধরনের বাধাদানকারী বল এগুলোকে ইগনোর করতেছে, নর্মালি সে নিচে পড়ে যাচ্ছে। কেন পড়ে যাচ্ছে? ফ্রিলি মুভ করতেছে নিচের দিকে, কেন পড়ে যাচ্ছে? এখন কোশ্চেন হবে, পড়ে যাচ্ছে গ্র্যাভিটির জন্য, অভিকর্ষের জন্য, কারণ ওর ওজন বা অভিকর্ষ বল কাজ করতেছে উপরে, তাই সে নিচে পড়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, অভিকর্ষ বল কাজ করে ভূমির সাথে লম্বভাবে নিচের দিকে, তার মানে এটা হচ্ছে ওর ওয়েট বা গ্র্যাভিটি, যেটাকে আমরা এমজি বলে থাকি, রাইট? এদিকে কাজ করতেছে। আমার কথা হচ্ছে ফোর্সটা তো এদিকে কাজ করে, তাহলে ও এদিকে কেন পড়তেছে? তাহলে কি এদিকে ওর উপর কোনো ফোর্স ছিল, কোনো অ্যাক্টিভ ফোর্স আছে? নিচে যেতে পারতেছে না, বিকজ এদিকে হয়তো কোনো বাধা আছে, মানে সার্ফেসটা হয়তো আসতে দিতেছে না, বাট ফোর্স তোকে এদিকে নিয়ে আসার কথা ছিল। আচ্ছা, তাহলে কিন্তু অবজেক্ট তো এই এক্সিসে বা এই ভার্টিক্যাল এক্সিসে মুভ করে না, ওর মোশনটা কিন্তু এদিকে না। তাহলে আমি যখন ওর মোশন নিয়ে কাজ করবো, ওর কতটুকু ডিসপ্লেসমেন্ট বা সরণ হয়েছে, ওর ত্বরণ কি, ওর উপর কতটুকু নেট ফোর্স কাজ করতেছে, এদিক থেকে কোনো ফোর্স আছে কিনা, বা এগুলো নাই বাট অন্য কিছু থাকতে পারে,
তখন কিন্তু আমার ভার্টিক্যাল এক্সিসে কাজ করলে হবে না, তখন আমাকে কাজ করতে হবে এই এক্সিসে, রাইট? এই যে আনত তলের যে এক্সিসটা ইনক্লাইন, এই এক্সিসে কাজ করতে হবে। তো এই এক্সিসে যখন আমি কাজ করতে যাব, তখন গ্র্যাভিটির ইম্প্যাক্টটা যে আছে ওর উপরে, যে গ্র্যাভিটির জন্য অ্যাকচুয়ালি পড়ে যাচ্ছে, তাহলে ওর উপর অ্যাকচুয়ালি ফোর্সটা কি? আমরা কি বলবো এই এমজি ফোর্সের জন্যই ও আসলে এইদিকে পড়ে যাচ্ছে? না, এই এমজি ফোর্সের জন্য সে পড়ে যাচ্ছে না। আমাকে দেখতে হবে ও কোন এক্সিসে বা কোন ডাইমেনশনে সে মুভ করতেছে, ওর মোশনটা কোথায় আছে। ও এই ডাইমেনশনে আছে বা এই এক্সিসে আছে, কিন্তু এই এক্সিসে এই ডব্লিউ বা গ্র্যাভিটি সরাসরি নিজে নাই, তাও আমরা বলতেছি ওর জন্য পড়তেছে, গ্র্যাভিটির জন্য পড়তেছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? গ্র্যাভিটি বা ওয়েট কাজ করতেছে এইদিকে, কিন্তু ও পড়ে যাচ্ছে এইদিকে। তার মানে এইদিকেও ওর একটা ইম্প্যাক্ট আছে, কিন্তু ও নিজে নাই সেদিকে, বাট ওর একটা ইম্প্যাক্ট আছে। ইম্প্যাক্টই হচ্ছে কি ওর একটা কম্পোনেন্ট বা উপাংশ আছে, যেটা আসলে ওকে এইদিকে যেতে কাজ করতেছে। তাহলে আমি যদি বলি সে ফ্রিলি মুভ করতেছে নিচের দিকে, কোনো ধরনের ফ্রিকশন নাই, ঘর্ষণ নাই, কোনো ধরনের বাধা নাই, তাহলে অবশ্যই ওর উপর অ্যাক্টিভ ফোর্স হবে এই দিক বরাবর, এই ওয়েট বা ডব্লিউর যে কম্পোনেন্ট বা উপাংশ ছিল সেইটার কারণে পড়তেছে। তাহলে আমি যখন ওকে নিয়ে কাজ করব এই অক্ষে, ফর্মুলাগুলো তো অবশ্যই আমাকে একটা এক্সিসে নিয়ে ফেলতে হবে। আমি যে ডাইনামিক্স বা হচ্ছে মোশনের যে ফর্মুলাগুলো পেয়েছি, এগুলো আমাদের একটা ওয়ান ডাইমেনশনাল ফর্মুলা, রাইট? সো আমি যখন একটা ডাইমেনশনে গিয়ে সেটাকে অ্যাপ্লাই করতে পারবো এট এ টাইম, সেই ডাইমেনশন, আই মিন দুইটা ডিফারেন্ট ডাইমেনশনের নিয়ে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। সো আমাকে একটা ডাইমেনশনে ভাগ করে নিয়ে সবাইকে তারপর কাজ করতে হবে, এটা আমার জন্য ইজিয়ার। সো এইদিকে যখন আমি কাজ করব, তখন ওর উপাংশটা এইদিকে কত সেটা বের করতে হবে। তাহলে এই দিকের উপাংশ কত হবে? তাহলে ও যদি এদিকে কাজ করে, তাহলে আমি চাচ্ছি এই দিক বরাবর উপাংশ কত, তাহলে আমাকে এই কোণটা জানতে হবে। এই কোণটা কত? 90 মাইনাস থিটা, কারণ এটা 90 ছিল, এটা থিটা ছিল, 90 মাইনাস থিটা। তাহলে এই দিক বরাবর ডব্লিউ কজ 90 মাইনাস থিটা কাজ করবে, দ্যাট ইজ ইকুয়াল টু ডব্লিউ সাইন থিটা। তাহলে এইটাই হচ্ছে এই এম ভরের বস্তুর উপরে অ্যাক্টিভ ফোর্স, ডব্লিউ সাইন থিটা, যেখানে ডব্লিউ হচ্ছে এমজি বা ওয়েট। সো তখনই আসলে দেখা যাচ্ছে আমাকে কম্পোনেন্ট বা উপাংশে ভাগ করে নেওয়া লাগতেছে। তো আরেকটা উপাংশ থাকবে এইদিকে, ডব্লিউ কস থিটা, সাইন যেদিকে আছে তার সাথে 90 ডিগ্রি কোণে। তো ডব্লিউ কস থিটা তো আসলে অন্য এক্সিসে চলে গেছে, মানে আমাদের সারফেসের সাথে পারপেন্ডিকুলার, কিন্তু অবজেক্ট মুভ করতেছে এইদিকে। সো এইদিকে মোশনের জন্য ও অ্যাক্টিভ বা ও দায়ী, ও দায়ী না, বা ও একা দায়ী না, ওর একটা কম্পোনেন্ট এইদিকে ওকে যেতে সাহায্য করতেছে। সো ওর মোশন নিয়ে যখন আমি কাজ করব, অ্যানালাইসিস করব, তখন দেখা যাবে আমাকে ডব্লিউ সাইন থিটাটাকে অ্যাক্টিভ ফোর্স হিসেবে ধরে নেওয়া লাগতেছে, শুধু ডব্লিউ না, ডব্লিউর একটা কম্পোনেন্ট ডব্লিউ সাইন থিটা। সো তখন আসলে উপাংশের প্রয়োজনীয়তাটা চলে আসে। ওকে, ফাইন। সো আমরা বুঝতে পারলাম যে আসলে উপাংশ কি, রাইট? এরপরে আমি যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আরেকটা জিনিস একটু স্লাইটলি ডিসকাস করবো, সেটা হচ্ছে আমরা ভেক্টরের সময়, ভেক্টর চ্যাপ্টারে যখন আমরা পড়াশোনা করি, তখন আসলে আমাদের একটা টপিক শেখা লাগে, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র বা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম থিওরি। সামান্তরিক সূত্রটা সিম্পলি কি ছিল, যে আমাদের কাছে র্যান্ডম দুইটা ভেক্টর ছিল, একটা পি, সাপোজ একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, দুইটা ভেক্টর আছে, একটা এদিকে ডিরেকশন আছে, একটা এদিকে ডিরেকশন আছে। আমি শুধু ওদের মানটাকে এক্সপ্রেস করলাম পি আর কিউ দিয়ে। ওদের ইন বিটুইন অ্যাঙ্গেল যদি আলফা হয়, তাহলে ওদের দুজনের রেজাল্টেন্ট বা লব্ধি এটা অবশ্যই ওদের মাঝামাঝি কোন একটা ডিরেকশনে থাকবে। এটাকে যদি আমি আর ধরে নেই, তাহলে সেই আর এর ভ্যালুটা কি ছিল? রুট ওভার, আমি জাস্ট একটু ফর্মুলাটা রিমাইন্ড করতেছি, নাথিং এলস, সিরিয়াস বা এমন জটিল কিছুই না। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। সো আই থিঙ্ক এটা আমরা সবাই জানি। ইভেন আরো একটা ফর্মুলা ছিল এটার সাথে, আমি যদি চাই লব্ধি ডিরেকশনটা বের করতে, ধরে নিলাম পি ভেক্টরটার সাথে লব্ধি থিটা কোণে আছে, তাহলে ট্যান থিটার একটা ফর্মুলা ছিল, তাহলে এটা ছিল কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, রাইট? তো এগুলো হচ্ছে আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র থেকে পেয়েছিলাম। তো আমাদের দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় করার সূত্র, রাইট? সো আসলে এইটা কেন করতেছি, আরেকটা বিষয় এখান থেকে একটু জানার আছে। আসলে সামান্তরিক সূত্র বলা হয়েছে কেন? সাপোজ আমাদের কাছে একটা সামান্তরিক আছে, এরকম একটা সামান্তরিক আছে। তো এই সামান্তরিকে এইদিকে যদি কিউ থাকে, এইদিকে যদি পি থাকে, তাহলে ওদের ইন্টারসেক্টিং পয়েন্টে বা যেখান থেকে দুজনই স্টার্ট হয়েছে, এই ডায়াগোনাল বা কর্ণ দিয়ে আমি ওদের লব্ধিটাকে দেখাতে পারি। এটা হচ্ছে আলফা। এখন সামান্তরিকে তো আরো একটা কর্ণ আছে, সেটা হচ্ছে কি এটা, রাইট? এটা হচ্ছে সেই কর্ণ। তো সাপোজ আমি একটা কাজ করতেছি, কিউটাকে অপোজিট করে দিচ্ছে, তাহলে এটা হচ্ছে মাইনাস কিউ, কারণ ডিরেকশন অপোজিট করেছি। সো ভ্যালু সেমই আছে, কিন্তু সামনে একটা মাইনাস আসবে, মাইনাস দিয়ে বোঝাচ্ছে ডিরেকশনটা অপোজিট।
তো এখন পি এবং মাইনাস কিউ এর রেজাল্টেন্ট বা লব্ধি বের করবো, তাহলে এইটা দেখা যাবে কি ঠিক এই ডায়াগোনালটার প্যারালাল একটা লাইনের দিকে পাওয়া যাবে। ঠিক আছে, এটাকে ধরি R1, এটাকে ধরতেছি R2। ঠিক আছে, তো R1 এর ফর্মুলা অলরেডি আমরা জানি, ঠিক আগের পেজে আমরা শিখে এসেছি R1 এর ফর্মুলাটা কি হবে। সো R1 ইজ ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটা ছিল আমাদের R1 এর লব্ধি, R1 এর ভ্যালুটা আর কি। এখন আমাদের আরো একটা ডায়াগোনাল আছে, সেই ডায়াগোনালের প্যারালাল একটা রেজাল্টেন্ট আসবে, এটা আমরা জানি যে। তো এই R2 এর ভ্যালুটা আমি একটু বের করতে চাই। R2 এর ভ্যালুটা বের করতে চাইলে এটাকে আর একটু এক্সটেন্ড করলে এই লাইনটাকে একটু টানি, তো R2টা আসলে এখানে আরেকটা সামান্তরিক তৈরি হয়েছে, আমি একটু শেড করে দিই। এইখান থেকে আমি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করে R2 এর ভ্যালুটা বের করতে পারি। তাহলে এই কোণটা এখন আমার জানতে হবে, কারণ আমি এখন বেসিক্যালি পি এবং মাইনাস কিউ এদের রেজাল্টেন্ট বের করতেছি, রাইট। আর R1 কি ছিল, আমি যদি ভেক্টোরাল এক্সপ্রেশনে দেখাই, R1 বেসিক্যালি পি প্লাস কিউ, রাইট, এটা ছিল এদের ভেক্টর সামেশন বা ভেক্টর এডিশন ছিল। R2 এর কথা যদি বলি, R2 হচ্ছে বেসিক্যালি পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টরের ভেক্টর এডিশন, রাইট। সো এটা বেসিক্যালি ডিফাইন করতেছে পি মাইনাস কিউ কে। সো কেন মাইনাস দিয়েছে, অবশ্যই ডিরেকশন অপোজিট করেছি, রাইট, এই জন্য। এখন R2 ভ্যালুটা যদি বের করতে চাই, তাহলে এটাও নর্মালি এই কনসেপ্ট থেকে আসবে। এই কনসেপ্ট থেকে আসতে গেলে আমাকে ইন বিটুইন অ্যাঙ্গেলটা জানতে হবে। তো এই পুরোটা হচ্ছে 180 আর এতটুকু আলফা, তাহলে এই অংশটুকু হবে 180 মাইনাস আলফা, রাইট। সো আমি মাইনাস কিউ এবং পি এর মধ্যে অ্যাঙ্গেলটা পেয়ে গেছি। তাহলে এখন R2 এর ভ্যালুটা যদি বের করতে চাই, তাহলে যেটা আসতেছে রুট ওভার পি স্কোয়ার নিব, কারণ কি আমাদের প্রত্যেকটা ভেক্টর স্কোয়ার নিতে হয়। আচ্ছা, এখন কিউ নাই, মাইনাস কিউ আছে, তাহলে মাইনাস কিউ নেই আর প্লাস কিউ নেই, স্কোয়ার গুলো তো সবই সেম। প্লাস 2pq এর জায়গায় এখন মাইনাস কিউ হবে, রাইট। ও আচ্ছা, আমি একটু স্লাইটলি মিস্টেক করেছি, একটু ভুল হয়েছে আমার, আমি সরি। কারণ ভেক্টরের ম্যাগনিটিউড আসলে নেগেটিভ হয় না, ম্যাগনিটিউড নেগেটিভ হয় না কখনোই, ভেক্টরের মান কখনোই ঋণাত্মক হয় না। ওর সামনে মাইনাস দিয়ে ওর ডিরেকশনটা কোনো একটা রেফারেন্সের রেসপেক্ট অপোজিট বোঝানো হয়, যে আমি একটা রেফারেন্সকে প্লাস ধরে নিয়েছি, সেটার রেসপেক্ট ওই ভেক্টরটা অপোজিটে আছে, তাই ওর সামনে মাইনাস। আমি এইদিকে প্লাস ধরে নিয়েছিলাম, বাট আমার এখনকার কিউটাকে আমি এইদিকে ধরতেছি, তাই সামনে একটা মাইনাস দিতে হবে। ভেক্টরের মান বা ম্যাগনিটিউড যেটাকে বলো, এটা কখনো নেগেটিভ হয় না, এটা খেয়াল রাখতে হবে। সো এই ফর্মুলায় শুধু ভেক্টরের মানটাই বসবে, মাইনাস কিউ বলি প্লাস কিউ বলি, ভ্যালু তো শুধু কিউ, রাইট। সো 2pq এটাই বসবে। কজের ক্ষেত্রে শুধু 180 মাইনাস আলফা বসবে। এই যে আমি ডিরেকশন অপোজিট করছি, এটার ইফেক্ট তো অলরেডি অ্যাঙ্গেলে পড়ে গেছে, তো এখানে মাইনাস কিউ বসানোর কোনো আর লজিক দেখা যাচ্ছে না, অলরেডি আমি ডিরেকশন এখানে কনসিডার করেছি, রাইট। সো প্রবলেম হচ্ছে না। সো আলটিমেটলি দেখা যাবে R2 এর ভ্যালুটা আসতেছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস কজ 180 মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু মাইনাস কজ আলফা। এটা ত্রিকোণমিতিক রিলেশন, তো এই মাইনাসটা সামনে চলে আসলে এটা চলে আসবে হচ্ছে এরকম কজ আলফা, রাইট। সো এই হচ্ছে বিষয়। সো আমি ফাইনালি যেটা পেলাম যে আসলে যেহেতু ভেক্টরে আসলে বিয়োগের কোনো ফর্মুলা নাই, সবই যোগের ফর্মুলা, সামান্তরিক সূত্র বলি, বহুভুজ সূত্র বলি, হ্যাঁ, ত্রিভুজ সূত্র বলি, সবই ভেক্টর যোগের সূত্র, রাইট, ভেক্টর যোগ, ভেক্টর এডিশন। বাট আমার কাছে যদি সামহাও পি মাইনাস এরকম একটা সাবস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়, ভেক্টর সাবস্ট্রাকশন, তো আমি এই ভেক্টর সাবস্ট্রাকশনের কাজটা, বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করছি। সেটা হচ্ছে কি, যোগের মাধ্যমে কি করলাম, এই যেভাবে এখানে যোগের মাধ্যমে করছি। সো যোগ করতেছি বা এডিশন করতেছি আসলে মাইনাস কিউ ভেক্টর এবং পি এর মধ্যে, আর আগেরটা ছিল প্লাস কিউ ভেক্টর এবং পি এর মধ্যে। আগেরটা এটা ছিল, এখন এটা হচ্ছে এইটা। সো একটাই চেঞ্জ আসছে, এখানে প্লাস এখানে মাইনাস। তো আমরা শর্টকাটে মনে রাখার জন্য যখন মাইনাস থাকবে তখন এখানে মাইনাস, আর আলফা এখনো পি এবং কিউ এর মধ্যে, এই আলফা কোনটাই। আর সো বারবার তো এভাবে ড্র করার কোনো দরকার নেই। আর হচ্ছে যখন ডিরেক্ট হচ্ছে এডিশন হবে তখন এখানে প্লাস বসবে। ওকে, সো আমরা এখন আমাদের পরের প্রবলেমটাতে যাব। দেখি আমরা হচ্ছে পরের নিউমেরিক্যাল প্রবলেমটাতে কি আছে। সো এখানে বলা হয়েছে যে একটা বস্তু কোনো উল্লম্ব দেয়ালের 30 ডিগ্রি কোণে আঘাত করেছে। যেমন আমাদের এই প্রিভিয়াস প্রবলেমটাতে আসলে বলা হয়েছিল একটা দেয়ালে সে একদম সোজা আনুভূমিক ভাবে আঘাত করেছে, বাট এখানে সেটা হয় নাই। তো এখানে বাঁকা হয়ে 30 ডিগ্রি কোণে আঘাত করেছে, একটা এঙ্গেল ক্রিয়েট করে আঘাত করেছে। তো আনুভূমিক না, এটা বোঝা যাচ্ছে। সো এবং আঘাত করে সে প্রতিফলিত হয়ে যায়। আচ্ছা, ওকে, ফাইন। আঘাতের পূর্বে এবং পরে বস্তুর বেগ কত ছিল সেটা দিয়ে দিছে। আঘাতের পূর্বে 2 মিটার পার সেকেন্ড, পরে 1 মিটার পার সেকেন্ড, আর বস্তুর ভর 3 কেজি হলে ভর বেগের পরিবর্তনটা চাইছে। আচ্ছা,
সো আমি একটু ট্রাই করি যে আসলে সিনারিওটা কি। সাপোজ এইটা হচ্ছে আমাদের সেই উল্লম্ব দেয়ালটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেয়ালটা। তো অবজেক্টটা 30 ডিগ্রি কোণে আঘাত করেছে। এখন 30 ডিগ্রি কোণ আসলে ভার্টিক্যাল এক্সিসের সাথে করেছে না হরিজন্টাল এক্সিসের সাথে করেছে এটা কিন্তু ডিরেক্ট বলা হয় নাই। সো আমরা ধরে নিলাম যে বাই ডিফল্ট সে আসলে ভার্টিক্যাল এক্সিসের সাথেই করে। অ্যান্ড আরেকটা বিষয় সেটা হচ্ছে তাহলে আমি হয়তো সে বিষয়টা হচ্ছে এরকম, হয়তো সে এইভাবে এসে এদিকে প্রতিফলিত হয়ে গেছে, অথবা সে এইভাবে গিয়ে এদিকে প্রতিফলিত হয়ে গেছে। তো আমি ধরলাম যে সে আসলে এদিক থেকে এসে, এগুলো যেহেতু ডিরেক্ট এত কিছু মেনশন করা নেই, তো আমি ধরে নিলাম যে আসলে সে এইভাবে আসলো, এসে এইভাবে প্রতিফলিত হয়ে গেছে, রাইট? কারণ বাঁকা হয়ে আসলে বাঁকা হয়ে প্রতিফলিত হয়ে যাবে, এইভাবে এসে আসলে এইভাবে যাওয়া এটা নর্মাল সেন্স থেকে আসলে আমাদের বুঝতেই পারতেছে এটা হয় না। সো এখানে কিছু বিষয় একটু খেয়াল করতে হবে। প্রশ্নে যে ডেটাগুলো আছে, 30 ডিগ্রি কোণে আঘাত করেছে, তাহলে এই কোণটাকে আমি 30 ধরে নিতে পারি। আমাকে বলে নাই যে আসলে ভার্টিক্যাল এর সাথে 30 ডিগ্রি নাকি হরিজন্টাল বা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি, কিছু বলেনি। সো আমি ধরে নিলাম এই দিকেই 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি কোণে আঘাত করে ঠিক একই কোণে প্রতিফলিত হয়ে গেছে, তাহলে এই কোণটাও 30 ডিগ্রি হবে, ঠিক আছে। সো একই কোণে প্রতিফলিত হয়ে গেছে আঘাতের পূর্বে এবং পরে। তাহলে আঘাতের পূর্বের সিনারিও বা পার্ট হচ্ছে এটা, আঘাত এখানে হইলো, এর পরের সিনারিও হচ্ছে এটা। সো এখানে ভি, এদিকে হচ্ছে ইউ, রাইট? একই সাথে আমি এটাও বলতে পারি বেগ যেহেতু আদি আদি বেগটা যেহেতু এদিকে, আদি ভরবেগের দিকেও এদিকে। আর এখানেও বলা যায় আদি শেষ বেগটা যেহেতু এদিকে, তাহলে শেষ ভরবেগের দিকটাও এদিকে হবে এমবি, রাইট? সো এটাও বলা যায়। তো আঘাতের পূর্বে এবং পরে বস্তুর বেগ তো দেয়া আছে 2 এবং 3। সো এখানে ইউর ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে আমাদের ছিল কি ভি, এটা হচ্ছে আমাদের ইউ, রাইট? এটা আমাদের প্রশ্নে দেয়া আছে। তো বেগ হ্রাস পেয়েছে, সেটা যাই হোক, সমানও থাকতে পারতো, কিছু কেসে হয়তো সমান থাকবে। তো সমান থাকুক আর হচ্ছে চেঞ্জ হোক, কমে যাক, প্রসেস আসলে আমরা একটাই ফলো করব। তো এখানে বস্তুর ভরবেগের পরিবর্তনটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে একটা বিষয়, আমাদের ফার্স্ট যে নিউমেরিক্যাল প্রবলেমটা ছিল ওইখানে বিষয়টা ইজি ছিল, কারণ আমরা যদি একটু খেয়াল করে দেখি ওইখানে কিন্তু আসলে আমাদের ভার্টিক্যাল দেয়ালটা এরকম ছিল, ওয়ালটা এখান থেকে ইউ ছিল, ভিও কিন্তু একই এক্সিসের বিপরীত দিকে ছিল। আমরা একটাকে প্লাস ধরেছি আর একটাকে মাইনাস ধরেছিলাম, মানে ইউ আর ভি একই অক্ষে ছিল, পরস্পর বিপরীত দিকে ডিরেকশনটা। কিন্তু এখানে কিন্তু ওরা একই অক্ষে নাই, একজন এইদিকে আছে আর একজন এইদিকে আছে। সো এই জন্য এই বিষয়টা একটু জটিলতায় ফেলে আমাদেরকে। আমরা এটাকে দুইটা প্রসেসে দেখার ট্রাই করব। সো একটা হচ্ছে উপাংশের উপর বেস করে, এই জন্য আমরা শুরুতে একটু উপাংশের আলোচনা করে নিয়েছি যে উপাংশটা আসলে কি ছিল, একটু বেসিক কথাবার্তা ডিসকাস করে নিয়েছি। আর আরেকটা হচ্ছে আমরা ডিরেক্ট ভেক্টরের যোগের যে সরি সামান্তরিক সূত্রটা ছিল সেটা দিয়েও আমরা করে ফেলতে পারি। তো আমি ফার্স্টে যেটা একটু ছোট হয় সেটা দিয়ে করব, সেটা হচ্ছে ভেক্টরের যোগের সামান্তরিক সূত্র। সো আমি একটু ক্লিন করে এখানে যদি ড্র করি, সাপোজ এইটা ছিল আমাদের আদি ভরবেগের ডিরেকশন, আদি ভরবেগটা হচ্ছে এম ইউ, ভেক্টর আকারে দেখালো, ঠিক আছে। এম তো স্কেলার, ওর উপর তো ভেক্টর সাইন আসবে না। তো আমি কিন্তু চাইলে এটাকে একটু এক্সটেন্ড করেও দেখাতে পারি, জাস্ট ডিরেকশনটা আমি বলতেছিলাম ম্যাগনিটিউড, ডিরেকশনটা এটা আমাদের এম ইউ, ভেক্টরকে ইনফিনিট পর্যন্ত এক্সটেন্ড করে ডিরেকশন ডিনোট করা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর এই দিকে হচ্ছে আমাদের এম ভি, রাইট? আচ্ছা, সো এখন এই এঙ্গেলটা ছিল 30, তাহলে এইটাও কিন্তু 30, অ্যান্ড এইটাও বলে দিয়েছে একই কোণে, এটাও 30। তাহলে এম ইউ আর এম ভির ইন বিটুইন অ্যাঙ্গেল কিন্তু অ্যাকচুয়ালি 60 ডিগ্রি, রাইট? এটা তো বোঝা যায়। সো ইন বিটুইন অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। ওকে, ফাইন। এখন আমরা একটু আসবো যে ভরবেগের পরিবর্তন অ্যাকচুয়ালি আসলে কি। আমরা যখন ভরবেগ নিয়ে শুরুতে পড়তেছিলাম আমাদের প্রিভিয়াস লেকচারে, আমরা বলেছিলাম ভরবেগের পরিবর্তন, চেঞ্জ ইন মোমেন্টাম অ্যাজ এ ভেক্টর, এক্সপ্রেশনটা এরকম হবে এম ভি মাইনাস ইউ, রাইট? এরকম হবে অ্যাজ এ ভেক্টর। সো আমি চাইলে হচ্ছে যেটা করতে পারি এম ভি মাইনাস এম ইউ করতে পারি, রাইট? একই কথা, জাস্ট এটা তো স্কেলার মাল্টিপ্লিকেশন, জাস্ট ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে এমটাকে দুজনের মধ্যে। সো ইটস পসিবল। এখন আমি খুব ভালো করে দেখতেছি এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, তাদের দুইজনের ভেক্টর সাবস্ট্রাকশন দেখানো হয়েছে। কিন্তু আমি তো সাবস্ট্রাকশনের কোনো ফর্মুলাই জানি না, জানি কি? জানি না। কিন্তু একটু আগেই ডিসকাস করে আসা হয়েছে যদি আমাকে সাবস্ট্রাকশন দেওয়া থাকে আমি কিন্তু সাবস্ট্রাকশনের কাজটা এডিশনের মাধ্যমে করতে পারি। সিম্পলি কি হবে, আমাদের নর্মাল এডিশনের যে ফর্মুলা সেটা সামনে একটা মাইনাস আসবে, জাস্ট শর্টকাট মনে রাখার জন্য একটা মাইনাস আসবে, আর ইন বিটুইন অ্যাঙ্গেল আগে যা ছিল তাই, মানে পুরোপুরি এটার মতো ভ্যালুটা, জাস্ট এখানে একটা মাইনাস দিতে হবে যখন সাবস্ট্রাকশন থাকবে। ওকে,
সো এখানে তাহলে আমি সেই কাজটাই করে দিব। তাহলে আমাদের কাছে ভেক্টর একটা হচ্ছে আদি ভরবেগ এমভি আর একটা হচ্ছে এমইউ। সো এটা আমি এক্সপ্রেস করে নিলাম। তো আমাদের বেসিক্যালি ভরবেগের পরিবর্তনের মানটা দরকার। তাহলে সেই মানের কথা যদি বলি, তাহলে ডেল পি এটার মান হবে রুট ওভার কার কার সাবট্রাকশন, এমভি যে ভেক্টরটা আছে সেটা, তাহলে এই পুরোটার উপর স্কোয়ার দিতে হবে, রাইট, প্লাস এমইউ যে ভেক্টরটা আছে এই পুরোটার উপর স্কোয়ার দিতে হবে, রাইট। সো এরপর আমরা বললাম শর্টকাটটা ছিল সামনে একটা মাইনাস দিয়ে দেয়া, 2p কিউ যে ফর্মটা ছিল সেটা। তো এখানে পি, এটাকে পি ধরে নিতে পারি, পুরোটাকে এটাকে কিউ ধরে নিতে পারি, তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। তো এইটা তাহলে এমভি আসবে ইন্টু কি এমইউ আসবে ইন্টু 2p কিউ ছিল তার, সরি এখানে তো 2 হবে না, অলরেডি 2 এর টার্ম চলে আসছে, কজ আসবে। সো কজ দিলে ইন বিটুইন অ্যাঙ্গেল, তাহলে আমরা মাত্রই দেখলাম এম ইউ এবং এম ভির ইন বিটুইন অ্যাঙ্গেল হচ্ছে 30 + 30 60 ডিগ্রি, তাহলে এখানে সিম্পলি 60 ডিগ্রি বসাই দিব। সো এখন আমরা জাস্ট ওদের ম্যাগনিটিউড বসাই দিব। তাহলে ভর ছিল 3 কেজি, এটা আমাদের এম এর ভ্যালু। সো 3 ইন্টু ভি হচ্ছে 1 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 1 আবারও 3, দেন ইউর ভ্যালু ছিল 2 ইন্টু কজ 60, ভ্যালুটা মানে হাফ আসবে। তো পুরোটার বাইরে আমি যেহেতু রুট আছে এখানে পাওয়ার হাফ দিয়ে দিলাম। সো আমরা যদি এইখান থেকে এটাকে ক্যালকুলেট করি, এখান থেকে আমাদের চেঞ্জ ইন মোমেন্টাম, ভরবেগের পরিবর্তনটা চলে আসবে। একটু ট্রিক খাটিয়ে ছোট করে ফেলেছে। ওকে, সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে টু সলভ দিস প্রবলেম। কিন্তু আমরা আরেকটা ওয়ে, মানে আমরা কম্পোনেন্ট অ্যানালাইসিস করেও করতে পারতাম, দুইটা মানে লম্বাংশে ভাগ করেও করা যেত, ঠিক আছে। সো সেটা একটু লেন্দি হয়, তবে আমি সেই প্রসেসটাও দেখাবো, ঠিক আছে। আমাদের যার যেটা ভালো লাগে আমি সেই প্রসেসটাই ফলো করবো। তো আমি এখন সেটাতে যাই। তো সেই প্রসেসটাতে যদি যাই, আমরা অলরেডি কিন্তু কম্পোনেন্ট রূপাংশ নিয়ে ডিসকাস করেছি, কিভাবে আসলে ভাগ করা লাগে সাইন থিটা কস থিটা টার্মগুলোতে, সেটা আমরা ডিসকাস করে এসেছি। সো আমাদের সিনারিওটা আমি একটু এখানে ড্র করে রাখি। এটা আমাদের দেয়াল ছিল, এরকম ছিল, রাইট। সো এদিক থেকে হচ্ছে আমাদের আদি ভরবেগটা ছিল এমইউ, রাইট। আচ্ছা, আর এদিক থেকে ছিল আমাদের শেষ ভরবেগটা এম বি। ওকে ফাইন। এখন এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি ছিল, এই কোণটাও 30 ডিগ্রি ছিল। এখন আমি ওদেরকে দুইজনকে দুইটা এক্সেসে পাচ্ছি। সো আমি ডিরেক্ট আসলে কেউ যদি নর্মালি ভেক্টর আকারে, যেমন ডিরেক্ট করতে গেলে প্রিভিয়াস স্টেপ যেটা আমি করেছি সেই প্রসেসে করা লাগবে, ডিরেক্ট শর্টকাট ফরম্যাট, শর্টকাট মানে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলছে, বাট উপাংশে ভাগ করা লাগেনি। তো উপাংশে ভাগ করতে গেলে কিভাবে করব? উপাংশে ভাগ করা মানে কি, আমি পারপেন্ডিকুলার দুইটা উপাংশে বা লম্বাংশ যেটাকে বলতেছি, এরকম দুইটা পোর্শন আমি ভাগ করতেছি। তাহলে আমাকে আদি ভরবেগটাকে এরকম দুইটা উপাংশে ভাগ করতে হবে, শেষ ভরবেগকে এরকম দুইটা উপাংশে ভাগ করতে হবে। সেটা যদি আমি করি, তাহলে আমাদের আদি ভরবেগে যদি আসি, তাহলে এই দিকে একটা অংশ যাবে, এই দিকে একটা অংশ যাবে। তাহলে এই দুইটা লাইন অবশ্যই নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার আছে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা 30 হলে অল্টারনেটিং অ্যাঙ্গেল হিসেবে বা একান্তর কোণ হিসেবে এইটাও কিন্তু 30 ডিগ্রি হবে, রাইট। সো আমাদের যদি এইদিকে এমইউ একটা ভেক্টর হয়, ওর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এদিকে কি যাবে, এমইউ কস 30 উপাংশটা যাবে, আর কজের সাথে 90 ডিগ্রিতে সাইনটা থাকবে, রাইট। আমরা এগুলো দেখে আসছি, সাইন কিভাবে আসছিল সেটা আমরা দেখে আসছি। আচ্ছা, এটা গেল আমাদের আদি ভরবেগ বা এমইউ ভেক্টরের দুইটা উপাংশ ভাগ করা। এবার এমভি ভেক্টর বা শেষ ভরবেগ যে ভেক্টরটা আছে, তো সেই ভেক্টরটা এটার জন্য করব। তো ওর জন্য আসলে এরকম, মানে সবসময় আমরা এক্স এক্সিস মানে হরিজন্টাল এক্সিস আর একটা ভার্টিক্যাল এক্সিস অ্যানালাইসিস করব। তাহলে এটার এক্স এক্সিস বরাবর কি হবে আর ওয়াই এক্সিস বরাবর কি হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। সো আলটিমেটলি এই কোণটা 30 হলে এটা অনুরূপ কোণ, এটাও কিন্তু 30 হবে, সিমিলার, রাইট। সো কারণ এই লাইনটা প্যারালাল, দুইটাই ভার্টিক্যাল। সো তাহলে এমভি ভেক্টরটার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কোন একটা ডিরেকশনে এমভির কোন উপাংশটা যাবে, কজ উপাংশটা যাবে কস 30, আর কজের সাথে 90 ডিগ্রিতে যাবে হচ্ছে সাইন। সো আমরা দুইটা এক্সিসে উপাংশ ভাগ করে ফেললাম। এবার আমরা যখন এক্সিসে উপাংশগুলোকে অ্যানালাইসিস করে ফেলছি, এবার আমাকে দুইটা এক্সিসে আলাদা আলাদা কাজ করতে হবে। সো আমি দুইটা এক্সিসে আলাদা আলাদা কাজ করব। তো সেই কাজটা আমি এখানে করতেছি। সাপোজ এটা হচ্ছে আমাদের, আমাকে এখন ডেল পি বের করতে হবে, রাইট, ভরবেগের পরিবর্তন বের করতে হবে। সো আমি একবার এক্স এক্সিসে বের করবো ভরবেগের কতটুকু চেঞ্জ আসছে, এরপর আমি ওয়াই এক্সিসে বের করবো, এরপর আমি নেট ইফেক্টটা বের করবো, রাইট। সো আমরা কি জানি যে সাইন এবং কস এটা প্রত্যেকই এমইউর লম্বাংশ, আর লম্বাংশ দুইটাকে রেজাল্টেন্ট করলে কিন্তু মূল ভেক্টরটা পাওয়া যায়।
ওর ক্ষেত্রেও তাই। একইভাবে আমি যদি এক্স এক্সিসে চেঞ্জ ইন মোমেন্টামের উপাংশটা বের করতে পারি বা কতটুকু হয়েছে সেটা বের করতে পারি, অ্যান্ড ওয়াই এক্সিসে কতটুকু হয়েছে সেই উপাংশটা বের করতে পারি, তাহলে ওই দুইটাকে লব্ধি করলে কিন্তু আবার মূল ভরবেগের পরিবর্তনটা বের হয়ে যাবে একই কনসেপ্টে। সো এই জন্য আমি শুধু এক্স এক্সিসে ডেল পি এক্স দিয়ে বোঝাচ্ছি এক্স এক্সিসে অ্যাকচুয়ালি কতটুকু চেঞ্জ আসছে, শুধু মানটা। তো মানের ক্ষেত্রে আমরা জানি যে আসলে ভরবেগের পরিবর্তনের মান কিভাবে বের করা লাগে, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তাহলে আমাকে দেখতে হবে এক্স এক্সিসে শেষ ভরবেগের কোন কাজটা। এক্স এক্সিসে এমভি নিচে নাই, বাট ওর একটা উপাংশ আছে। তাহলে এক্স এক্সিসে গেলে তখন আমার ওই বরাবর ওর উপাংশটাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে শেষ ভরবেগের উপাংশ মাইনাস আদি ভরবেগের উপাংশ দিতে হবে। ওকে, সূত্র থেকে একটা মাইনাস আসে কারণ আমি চেঞ্জ বের করতেছি, পরিবর্তন বের করতেছি। আচ্ছা, এরপরে আমাকে দেখতে হবে এক্স এক্সিসে আদি ভরবেগের কোন অংশটা আছে। এই যে এটা হচ্ছে এক্স এক্সিসে আদি ভরবেগের উপাংশ, রাইট? হরিজন্টাল এক্সিস বা অনুভূমিক অক্ষে আছে। কিন্তু ও যদি এইদিকে থাকে, ও কিন্তু তার বিপরীত দিকে, রাইট? সো এই দিকটাকে প্লাস ধরে নিলে এটাকে মাইনাস ধরতে হবে। সো আমি ধরে নিচ্ছি যে আসলে এই দিকটা পজিটিভ আর এই দিকটা হচ্ছে নেগেটিভ। তো সেই হিসাবে ওর মানটা বসানোর সময় মাইনাস আকারে বসতে হবে। এই মাইনাসটা সূত্র, কারণ আমি চেঞ্জ বের করতেছি। তাহলে এইখানে একটা এক্সট্রা মাইনাস দিয়ে আমাকে বসাতে হবে এম ইউ সাইন 30, রাইট? এটা হচ্ছে আদি ভরবেগের জন্য, এটা শেষ ভরবেগের জন্য। সো এইখান থেকে ক্যালকুলেট করলে এম ভি এম ইউ এগুলো যদি ক্যালকুলেট করি, তাহলে যেটা আসবে এম ছিল 3, ভি ছিল 1, রাইট? তাহলে সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, ইফ আই এম নট রং, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। এম 3 ছিল, ইউ ছিল 2, তাহলে এম ইউর ভ্যালু হবে 6, আবারও সাইন 30 ভ্যালু হাফ হয়ে যাচ্ছে। তো এখান থেকে ক্যালকুলেট করলে যেটা আসবে 3/2 প্লাস 3, দ্যাট ইজ ইকুয়াল টু 4.5, বা ইটস অলমোস্ট 9/2 হবে, রাইট? ওকে ফাইন, 9/2 কেজি মিটার পার সেকেন্ড। এটা শুধু ডেল এক্স পি এক্স, ডেল পি এক্স মানে এক্স এক্সিসে অ্যাকচুয়ালি কতটুকু মোমেন্টামের চেঞ্জ আসছে। ঠিক একই নিয়মে আমরা ওয়াই এক্সিসের জন্য করতে পারি। ওয়াই এক্সিসের জন্য করলে ডেল পি ওয়াই ইজ ইকুয়ালস টু কি আসবে, এবার ওয়াই এক্সিসে যেতে হবে। ওয়াই এক্সিসে এই যে এটা, তার মানে আগে শেষ ভরবেগ আসবে, তারপরে আদি ভরবেগ আসবে। তাহলে ওয়াই এক্সিসে ভার্টিক্যাল এক্সিস, তাহলে ভার্টিক্যাল এক্সিসে কি আছে, এমবি কজ 30। তো আমি নিচের দিকটাকে প্লাস ধরে নিলাম, আমার ইচ্ছা, উপরের দিক থেকে মাইনাস ধরে নিলাম। আর এখানে কি করছে, এইদিকে প্লাস ধরছে, এদিকে মাইনাস ধরেছে। এটা আরবিট্রারি ধরা যায়, আমরা আমাদের ফার্স্ট প্রবলেমে বলেছি আসলে প্লাস মাইনাস ধরার বিষয়টা আসলে কিভাবে আসে। এমবি কস 30 আছে মাইনাস আদি ভরবেগের উপাংশ। তাহলে আদি ভরবেগের কোন উপাংশটা আছে, ভার্টিক্যাল, এই যে উপাংশটা। তাহলে এটাও কিন্তু ও যেদিকে সেদিকে আছে, তো এখানে এক্সট্রা করে মাইনাস দেওয়ার দরকার নেই, দুইজনের নিচের দিকে, দুইজনকে আমি প্লাস ধরতেছি। তাহলে এটা তো সূত্র থেকে আসছে, সো এটাকে জাস্ট সিম্পলি এম ইউ কস 30 বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এবার জাস্ট যার ভ্যালু ক্যালকুলেট করে ফেলবো। এম ভি, এম 3 ছিল, ভি ছিল 1, সো 3 cos 30 খুব সম্ভবত √3/2, রাইট? এরকম কিছু ছিল। সো মাইনাস এম ছিল কত, এম হচ্ছে আমাদের 3, ইউ ছিল 2, তাহলে 6 ইন্টু √3/2, রাইট? সো এখান থেকে ক্যালকুলেট করলে কি আসবে, মাইনাস চলে আসতেছে, রাইট? এটা মাইনাস চলে আসতেছে। আচ্ছা, এটা ক্যালকুলেট করলে কত আসে আমি একটু চেক করি, ফাইনাল রেজাল্টটা কি হবে। লেট মি চেক ইট। সো ইফ উই চেক ইট, দেন এটা মাইনাস 3√3/2 হওয়ার কথা, এটা হবে মাইনাস 3√3/2 কেজি পার মিটার সেকেন্ড, কেজি পার মিটার সেকেন্ড। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে সামনে তো একটা মাইনাস চলে আসতে পারে, সমস্যা নাই তো, কিন্তু ডেল পি ওয়াই এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 3√3/2। কেন 3√3/2? বিকজ এখানে খেয়াল রাখতে হবে যে আসলে সামনের মাইনাসটা আমি একটু আগেই বলে এসেছি, ভেক্টরের মান, এটা যেহেতু নিজেও একটা ভেক্টর, ভেক্টরের মান কখনো নেগেটিভ হয় না, ম্যাগনিটিউড কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে? সো ওর সামনে মাইনাস দিয়ে আসলে কি বোঝায়, ওর সামনে মাইনাস দিয়ে আসলে বোঝায় যে ও কোনো একটা রেফারেন্সকে আমি প্লাস ধরে নিয়েছিলাম, তার রেসপেক্টে সে অপোজিট। তার মানে এটা মাইনাস মানে বোঝাচ্ছে ডেল পি ওয়াই এর অ্যাকচুয়াল ডিরেকশন আসলে উপরে, কারণ আমি যেটাকে প্লাস ধরছি তার রেসপেক্টে সে কি আসতেছে, মাইনাস। তাহলে এটা অ্যাকচুয়ালি উপরে, ডেল পি ওয়াই অ্যাজ আ ভেক্টর ওর ডিরেকশন উপরের দিকে। আর এইটা প্লাস আসছে না, তার মানে অ্যাজ আ ভেক্টর আমাদের ডেল পি এক্স এর ভ্যালু, ওর ডিরেকশনটা এইদিকেই হবে, রাইট? এই যে এই দিক বরাবর হবে। সো এটা আমাকে বোঝাচ্ছে। আচ্ছা ফাইন, সো আমরা ডেল পি ওয়াই পেলাম, ডেল পি এক্স পেলাম। এবার আমরা একটু আসি যে ফাইনাল কনক্লুশনটা কি হবে। ফাইনাল কনক্লুশনটা হচ্ছে, সো আমাদের কাছে সাপোজ এরকম কিছু একটা আছে এক্স ওয়াই অক্ষ। তো আমরা দেখলাম যে আসলে ডেল পি ওয়াই এটা উপরের দিকে ছিল, রাইট? সো
এইদিকে আমাদের ডেল পি ওয়াই আছে, আর ডেল পি এক্সটা এইদিকে ছিল। সো এদিকে আমাদের ডেল পি এক্স আছে। সো এদের দুজনের রেজাল্টেন্ট করলে আমি ফাইনাল ডেল পিটা পেয়ে যাবো, মানে নেট ভরবেগের পরিবর্তন কত, সেটা মাঝামাঝি কোন একটা দিক দিয়ে যাবে। সো এটাই হচ্ছে আমাদের ডেল পি। সো ওরা দুজন পারপেন্ডিকুলার, ডেল পি ওয়াই ডেল পি এক্স। তো পারপেন্ডিকুলার দুইটা ভেক্টরের সামেশন, আই মিন রেজাল্টেন্ট কিভাবে বের করে, জাস্ট ওদের স্কোয়ার করে অ্যাড করে রুট করে দিলেই হয়ে যায়। তাহলে ডেল পি এক্স স্কোয়ার প্লাস ডেল পি ওয়াই স্কোয়ার। সো দেন আমি জাস্ট ওদের ভ্যালুটাকে ইনপুট দিয়ে দেবো। ওইটা 9/2 হোল স্কোয়ার ছিল, প্লাস এখানে ওর ম্যাগনিটিউডটা কত, 3√3/2 হোল স্কোয়ার। এটা করলে আসলে আমাদের নেট যে চেঞ্জটা সেটা আসবে। সো আমরা যদি ক্যালকুলেশনটা ঠিক করে করি, আমরা দেখবো যে দুইটা স্টেপে আসলে সেমই আসা উচিত, ঠিক আছে। সো আই থিঙ্ক রেজাল্ট দুইটাই সেম হবে যদি আমাদের ক্যালকুলেশন ঠিক থাকে। আসলে ক্যালকুলেশন শেখানোটা এখানে উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আসলে প্রসেসটাকে ধরিয়ে দেওয়া। এটা হচ্ছে আমার পারপাস, যে আমরা একটা ম্যাথ কয়টা ওয়েতে করতেছি। তো আমার কাছে মনে হয় যে এই ম্যাথটা প্রথম স্টেপটা বেশি কনভিনিয়েন্ট মনে হয়, কারণ এটা খুব ইজিলি করে ফেলা যায়, উপাংশ নিয়ে এত ঝামেলার কিছু নেই, ঠিক আছে। সো এটা ছিল আমাদের সেকেন্ড নিউমেরিক্যাল প্রবলেম। এরপর আমরা আরেকটা নিউমেরিক্যাল প্রবলেম যাব। আমাদের নেক্সট নিউমেরিক্যাল প্রবলেম যেটা, সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের নেক্সট নিউমেরিক্যাল প্রবলেম। ওকে, সো এইখানে বেসিক্যালি কি বলা হয়েছে আমরা একটু দেখি, এটা একটু করার চেষ্টা করব। কোশ্চেন 3 তে বলা হয়েছে 2 কেজি ভরের একটা বস্তু আছে, তোর ম্যাস দেয়া আছে 2 কেজি, এর উপরে একটা বল প্রযুক্ত হওয়ার কারণে ওর বেগটা ভেক্টরাল ফর্ম দেয়া আছে, ভেক্টর এক্সপ্রেশন দেয়া আছে। শুরুতে ভেক্টর এটা ছিল, এটা থেকে চেঞ্জ হয়ে এটা হয়েছে, যেহেতু ফোর্স দেওয়া হয়েছে অবশ্যই এক্সেলারেট করবে, রাইট। আমরা কি জানি যে আসলে নিউটনস ফার্স্ট ল আমরা শিখেছি, স্টাডি করেছিলাম, বলা ছিল আসলে এক্সটার্নাল ফোর্স না থাকলে আসলে এক্সেলারেশন 0 হয়, ত্বরণ শূন্য হয়, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। যেহেতু ফোর্স দেওয়া হয়েছে তার মানে বেগের পরিবর্তন হবে। সো এই জন্য আসলে হয়েছে। এখন আমাকে আসলে বের করতে বলছে ভর বেগের পরিবর্তন করতে। ওকে, ভেরি গুড, ভেরি ফাইন। আমরা হচ্ছে কি করবো এখন, সেটা বের করবো। সো লেটস সি আসলে কিভাবে করা যায়। সো এইটার সলিউশনে যদি যাই, তাহলে ভরবেগের পরিবর্তনটা বের করতে হবে। তাহলে ভরবেগের পরিবর্তনের অ্যাজ এ ভেক্টর ওর এক্সপ্রেশনটা হয় কি, এম ইন্টু কি ভি মাইনাস ইউ, রাইট, এরকম কিছু একটা ছিল। তাহলে আমাকে আগে ভি মাইনাস ইউ বের করতে হবে। এম কত দেওয়া ছিল 2, ইন্টু ভি কত দেয়া, ভি এর মান হচ্ছে এটা, তাহলে এইটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে ইউ, এটা আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ। সো শেষ বেগটাকে বসিয়ে দিব 6i মাইনাস 9j প্লাস 7k, ওকে, মাইনাস ইউ, ইউ হচ্ছে এটা 2i প্লাস 3j মাইনাস 5k, ওকে। সো এবার ফার্দার ক্যালকুলেশন, এটা নর্মাল যোগ বিয়োগের কাজ। সো এটা যদি আমি সিম্পলিফাই করি একটু, 6i মাইনাস 2i দ্যাট ইজ ইকুয়াল টু 4i minus 9j minus plus minus, then it will be 12j, then minus minus plus 5k 7k 12k. So finally 2 দিয়ে নর্মাল মাল্টিপ্লাই করে দিলে 8i minus 24j plus 24k, এটা হচ্ছে অ্যাজ এ ভেক্টর ডেল পির যেই ভেক্টোরাল এক্সপ্রেশন সেটা। তা আমার তো ভ্যালু দরকার, যদি আমি ভ্যালু বের করতে চাই। সো এটা হচ্ছে ভেক্টোরাল এক্সপ্রেশন আসলো। ভ্যালু বের করতে চাইলে আমরা জানি ভেক্টরের আইজেকে ফরম্যাটের এই ভেক্টর যে এক্সপ্রেশন আছে, 3D কোঅর্ডিনেট সিস্টেম ওকে যখন এইভাবে এক্সপ্রেস করা হয়, তখন আই জে কে প্রত্যেকের কোএফিসিয়েন্ট বা সহগগুলো স্কোয়ার করে যোগ করে তার রুট করা লাগে। তাহলে আমি 8 এর স্কোয়ার করবো, প্লাস 24 এর স্কোয়ার করবো, প্লাস 24 এর স্কোয়ার করবো। এইটা করলে আমাদের একটা রেজাল্ট আসবে। তো আমি একটু চেক আউট করে দিই এটা কত আসে, 64 প্লাস 24 স্কোয়ার। So it's almost 34.87 kg meter per second. ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই প্রবলেমের সলভ। এখানে একটা অ্যালার্ট আছে, একটা বিশেষ জিনিস মনে রাখতে হবে। অনেকেই যেই ভুলটা করে, এখানে অনেকেই ভুলটা করে কি, ওরা করে কি, আমি এখানে একটু দেখি ভুলটা আসলে কি করতেছে। ওরা করবে কি, যেহেতু ভি ভেক্টর আর ইউ ভেক্টর আছে আর কি আছে, এম দে আছে, এগুলো আমাদের গিভেন প্যারামিটার। অনেকে করবে কি, আগে ভি এর মানটা এই প্রসেসে বের করেন, এই প্রসেসে ভি এর মান বের করেন, দেন এই একই প্রসেসে ইউ এর মান আলাদা করে বের করে, দেন ওরা ডেল পি ইজ ইকুয়ালস টু লেখে এম ভি মাইনাস এম ইউ। তার মানে ভি এর মানটা আলাদা করে আগে বের করে নেয় এই ভেক্টরের মান বের করার উদ্দেশ্যে, আবার ইউ এর মানটা বের করে নেয়। কিন্তু এই প্রসেসটা ভুল, এই প্রসেসটা হবে না। এটা চেক করে দেখতে পারি আমরা, রেজাল্টটা এটার মতো হচ্ছে না।
এটা অ্যাকুরেট প্রসেস, এটা হবে না। আগে আমাকে ভেক্টর ফরম্যাটে ডেলপি কে নিয়ে আসতে হবে, কারণ এটা নিজেও একটা ভেক্টর। সো আগে ভেক্টরাল এক্সপ্রেশন বের করে দেন এটার মান বের করতে হবে, ঠিক আছে? সো কেউ যদি এই বিষয়টাকে ট্রাস্ট না করে, তাদের উদ্দেশ্যে আমি একটু চেক আউট করে দেখিয়ে দিই। আমি যদি নর্মালি, সো আমাদের ভুল কারেকশনটা আমি এখানে করতেছি, এটা কিন্তু উপরে করে ফেলছি কারেক্টটা। ভি এর মানটা যদি ইন্ডিভিজুয়ালি বের করতাম, তাহলে ভি কি ছিল 6 স্কোয়ার, যে এখানে দেখি আই জে এর কোএফিসিয়েন্ট নিব আমি, 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, এইটা আসতেছে হচ্ছে 36 প্লাস 81 প্লাস 49, সো এইটা আসতেছে 12.88 মিটার পার সেকেন্ড। ওকে, একইভাবে ইউর মানটা যদি বের করি, তাহলে আসবে হচ্ছে, ওটা ছিল 235, দ্যাট ইজ 4925, 6.16 মিটার পার সেকেন্ড। ওকে, সো আমি যদি সিম্পলি এখন ডেল পি করি, একদম প্লেন ক্যালকুলেশন, যে এম ভি মাইনাস এম ইউ, এটা যদি করতে চাই, তাহলে এম কত ছিল 2 কেজি, এটা যদি এখন করি সিম্পলি দেখা যাবে কি যে 12.88 মাইনাস 6.16, সো এইটা আসতেছে হচ্ছে 13.44 কেজি মিটার পার সেকেন্ড। সো দেখতেছি তো চেঞ্জটা কোথায়, এটা কি ছিল আর এটা কি আসছে। সো এইটা অবশ্যই রং, এটা কোনো রাইট প্রসেস না। আমাকে যেহেতু ডেলপি নিজে ভেক্টর, আগে ওর ভেক্টর এক্সপ্রেশন বের করে তারপর ওর ম্যাগনিটিউড বের করতে হবে, মান বের করতে হবে, ঠিক আছে? সো এই প্রসেস করা যাবে না। দেখে মনে হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি মান বের করে দিলেই হয়ে গেল। নো, যদি এটা স্কেলার হইতো তাহলে এটা ঠিক ছিল, হয়তো করা যেত, তো এটা স্কেলার না, ডেলপি নিজেও একটা ভেক্টর, রাইট? সো দ্যাটস ইট। সো আজকে আমরা এখানেই শেষ করতেছি। সো ইফ ইউ লাইক দ্য ভিডিও, দেন শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, and thanks for watching the video.